স্বাগত ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি দানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা বিষয়ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যে খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করে নেই আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের ভেতরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক এবং সম্পাদক পার্বত্য নিউজের মেহেদী হাসান পলাশ। অনেক ধন্যবাদ এবং স্বাগত ৭১ জার্নালে যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। এবং দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আমরা আরও অতিথিরা পর্যায়ক্রমে সংযুক্ত করে নেব নানা রকম আলোচনার সময়। আমাদের সাথে এর মধ্যে অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন আশা করি। দর্শক, আমাদের সাথে আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, এবং যুক্ত হয়েছেন ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আইনজীবী সুপ্রিম কোর্টের, এবং এনসিপির এবি পার্টির দুঃখিত ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক। তিনিও নিশ্চয়ই আলোচনার কোনো এক সময় যুক্ত হয়ে যাবেন আশা করি। মেহেদী হাসান পলাশ, আপনাকে দিয়ে যদি একটু শুরু করি, সেটি হচ্ছে যে জুলাই সনদ নিয়ে নানা ধরনের এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব, চাওয়া না পাওয়ার এই বিষয়গুলো তো আছেই। এর মধ্যে আমরা জানি প্রধান উপদেষ্টা তার ভাষণে তিনি বলেই দিয়েছেন পরিষ্কারভাবে যে গণভোট হবে জাতীয় নির্বাচনের দিনে। সেটি নিয়েও রাজনৈতিক দলগুলোর এরই মধ্যে দ্বিমত পোষণ করছেন। আপনার কাছে কি মনে হয়, প্রধান উপদেষ্টা যেই পয়েন্টগুলোর ভিত্তিতে গণভোটের কথাগুলো বলেছেন সেটি নিয়ে এক ধরনের সাধারণ মানুষ বা বিভিন্ন রাজনৈতিক দল বলছেন যে, বিশেষ করে বিশ্লেষকরা বলছেন যে এটি সাধারণ মানুষের কাছে এই হানা ভোট বা গণভোটের প্রক্রিয়াটি আসলে আরও জানানো উচিত, আরও পরিষ্কার করা উচিত রাজনৈতিক দল এবং সরকার উভয়কেই, যাতে ভোটের দিন সাধারণ মানুষের ভিতরে কোনো ধরনের কনফিউশন তৈরি না হয়। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভিকে। আপনি খুবই বর্তমান সময়ের জন্য অত্যন্ত আলোচিত একটা বিষয় সামনে এনেছেন। আসলে এই যে জুলাই সনদ যেটা ১৭ অক্টোবর স্বাক্ষরিত হলো, আমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে জাতি এরকম একটা সিচুয়েশন থেকে আসলে সামনের দিকে এগিয়ে যাক, হঠাৎ করে দেখলাম ঐক্যমত্য কমিশন, যার আবার প্রধান উপদেষ্টাই, সেই ঐক্যমত্য কমিশন কিছু জিনিস নিজেরা যুক্ত করে দিল। হ্যাঁ, আমি ১৭ অক্টোবর এখানেই ছিলাম, এই অনুষ্ঠানেই ছিলাম, এবং আমি সেদিনই বলেছিলাম এখানে যে রেফারি হয়ে গোল দেওয়ার মতো। তো এই যে কাজটা তারা করলো, যার ফলে যেটা তারা নিজেরা ৯ মাস ধরে চেষ্টা করে গুছিয়ে এনেছিল সেটা কিন্তু আবার তারা নিজেরাই আবার এলোমেলো করে ফেললো। তো এই একটা দারুণ চরম অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছিলাম। তো সেখান থেকে আবার আমাদের প্রধান উপদেষ্টা তিনি যেই একটা উদ্যোগ নিয়ে একটা মোটামুটি চেষ্টা করেছেন শান্ত করার জন্য, এবং সেখানে দেখলাম যে বিশেষ করে এখনকার প্রধান রাজনৈতিক দল বিএনপি মোটামুটি তারা এটা মেনে নিয়েছে। তাদের কিছু কিছু বিষয়ে হয়তো আপত্তি আছে, তারপরেও তারা মেনে নিয়েছে। কিন্তু আবার দেখলাম যে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা ভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। তো রাজনীতিতে এই বিতর্কটা থাকবেই, এবং যেহেতু প্রতিদ্বন্দ্বিতা রাজনৈতিক দল, তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছে, তারা সবাই চেষ্টা করবে তারা তাদের মতো করে দাবি দাওয়া করে বলটি তাদের কোর্টে নিয়ে আসার জন্য। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটাতে কোনো অন্যায় নাই। কিন্তু এই বিষয়টা যদি আবার যখন এরকম হয়ে যায় যে তাল গাছটা আমার রেখে হয় আমি অথবা কেউ না, অথবা আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না যে জিদের ভাত একটা পশুকে দিয়ে খাওয়ানো, ওই জায়গাটাতে যেন চলে না যায়। ওই জায়গায় যদি চলে যায় তাহলে কিন্তু আবার এটা খুব খারাপ একটা পরিণতির দিকে যাবে। এবং আমরা সেখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে গণভোট, আমরা এইটা না হলে আমরা ইলেকশন হতে দেব না, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বা ফেব্রুয়ারি মাসে কোনো ইলেকশন হবে না, এটা কিন্তু আমাদের শঙ্কিত করে। আমরা আসলে চাই বাংলাদেশ এভাবে আনরুল অবস্থায় থাকুক। আপনি দেখেন, আপনি একটা শিরোনাম পড়ছিলেন যে বিচার বিভাগের লোকজন তারা আলটিমেটাম দিয়েছে, তারা কর্মবিরতি পালন করবে। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। প্রাইমারি স্কুলের শিক্ষকরা তারা সরকারি চাকরি করে, তাদের দাবি দেওয়া থাকতে পারে। দাবি দেওয়া তারা একটি নির্দিষ্ট, সেখানে সরকারি বিধিতেই বলা আছে তারা কিভাবে তাদের দাবি দেওয়াগুলো প্রেস করবে। তারা এসে এখানে বসে যাবে, তারা আন্দোলন করবে। সরকারি চাকরিজীবীরা যদি আলটিমেটাম দেওয়া শুরু করে তাহলে রাষ্ট্রটা কিভাবে চলবে? সরকারি চাকরিজীবীরা তো ট্রেড ইউনিয়ন না, ট্রেড ইউনিয়নের মতো আচরণ করতে পারে না। এটা সরাসরিভাবে তাদের চাকরি বিধির চরমভাবে লঙ্ঘন, কিন্তু রাষ্ট্র কোনো ব্যবস্থা নিতে পারছে না। এই যে অবস্থাটা তৈরি হয়েছে, কারণটা কি? এটা একটা নির্বাচিত সরকার না। সেই জন্য আমাদের আসলে দরকার
একটা নির্বাচিত সরকার এবং দ্রুত একটা নির্বাচন। কারণ শুধু তাই না, আমরা আমাদের সীমান্তের ওপারে নানা জায়গায় নানা ধরনের ঘাঁটি তৈরি হতে দেখতে পাচ্ছি, নানা শঙ্কা তৈরি হতে পারছে। আমরা 1.5 বছর ধরে, শেখ হাসিনা 15 বছর ধরে যুদ্ধ বিমান কিনতে পারেনি, এই সরকার 1.5 বছর ধরে নানা আলোচনা করেছে, কিন্তু আমার আকাশ একেবারে উন্মুক্ত, আমরা কোনো যুদ্ধ বিমান কিনতে পারছি না। কারণটা কি? নানা ধরনের চাপ। এই সরকার নির্বাচিত সরকার না হওয়ার কারণে, তার ম্যান্ডেট না থাকার কারণে সে কিন্তু ওই বোল্ড ডিসিশনটা নিতে পারছে না। সেই জায়গাটাতে আমার দরকার হলো যে এই মানে এই পরিস্থিতিটা, আমরা যদি সবাই দেশকে ভালোবাসি, দেশের উন্নতির জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, গণতন্ত্রটাকে রক্ষার জন্য আমাদের দরকার নির্বাচনটা হতে দেয়া। কারণ একটা নির্বাচনে আমরা সব পেয়ে যাব না। জি, যেহেতু নির্বাচনটা হতে দেওয়া, এবং সব রাজনৈতিক দল অবশ্য এই জায়গায় একমত যে তারা নির্বাচনটা চায়, সেটি ফেব্রুয়ারিতে হবে। তেমন বিএনপিও যেমন বলেছে, জামায়াত ইসলামী তারাও কিন্তু সেটা একই জায়গায় আছে। এনসিপিও বলেছে যে হ্যাঁ, তবে গণভোটের ইস্যুতে তাদের কিছু কিছু দ্বিমত ছিল। এখন আপনি যেটা আপনি একটা কথা বলছিলেন যে গণভোটটা মানুষকে বোঝানো যায় কিনা। দেখেন, গণভোট কিন্তু আমাদের দেশের মানুষ বুঝে, কারণ গণভোট এর আগেও হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে আমরা যেমন ধরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে গণভোটটা ছিল, সেখানে একটা কথাই ছিল যে জিয়াউর রহমানের শাসন ব্যবস্থা আপনারা সমর্থন করেন কি সমর্থন করেন না, এইটা মানুষকে কিন্তু বেছে নেওয়াটা খুব সহজ। কিন্তু এখানে যে 4টা দফা, এবং সেই 4 দফার সাথে আবার লিঙ্ক করা হয়েছে আরো 30টা, এইগুলা একজন সাধারণ মানুষ কি তার পক্ষে, একজন ধরেন এই গণভোটকে দেবে, একজন রিকশাওয়ালা দেবে, গ্রামে যে একজন চায়ের দোকানদার দেবে, একজন কৃষক দেবে। এই বিষয়টি নিয়ে আসলে আমরা যেই কথাটি বিশেষজ্ঞরা বলছেন যে এটির আসলে পুরো বিষয়টা সহজ করবার দায়িত্ব রাজনৈতিক দল এবং সরকারের, যেহেতু আমাদের সাথে রাজনৈতিক দলের নেতারা যুক্ত আছেন। আরেকটা কথা আপনি একটু যোগ করে দিন যে গণভোট, আপনি আছেন আমাদের সাথে, আমরা একটু তাদেরও বক্তব্য আসলে নিয়ে আসতে চাই। আজিজুল বারী হেলাল যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছেই আসতে চাই, সেটি হচ্ছে যে সবাই, আপনারা ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে যে আপনাদের অনেকটা আসলে কথাই শুনেছেন প্রধান উপদেষ্টা যে জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে যাচ্ছে। কিন্তু যেটি বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটটি কিভাবে হবে, সেখানে কি কি থাকবে, সেটি বোঝানোর জন্য, একটি সাধারণ মানুষকে, ভোটারকে বোঝানোর জন্য সে দায়িত্ব আসলে আপনাদেরকে নিতে হবে, রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। এখন আপনাদের কথা তো মেনে নিয়েছে সরকার যে গণভোট একই দিনে হবে। এখন গণভোটের প্রক্রিয়াটি সম্পর্কে আপনারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন কিনা, বলছেন কিনা? আপনার প্রশ্নটার একটু ক্রিটিক করি যে বিএনপির দাবি মেনে নিয়েছে সরকার, এবং গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন একই দিনে হচ্ছে, এই বক্তব্যটা কিন্তু সঠিক না। এই বক্তব্যটা দিলে মানুষ ভুল বার্তা পাবে। ঐক্যমত কমিশনে যে 3 মাস ব্যাপী দফায় দফায় আলোচনার পরে মোস্ট অফ দ্য পার্টির অ্যাগ্রিজ যে আপনার ভোটের দিনেই গণভোটটা হবে। সুতরাং বিএনপির দাবির পক্ষে, এটা আমারও বক্তব্য না, এটি হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল বলছে যে বিএনপির কথা শুনেছে সরকার। না, দেখেন, আপনার উচ্চকক্ষে পিআর, এটা তো বিএনপি চায়নি, কিন্তু হয়েছে। তাকে আমি বলবো যে জামাত ইসলামের দাবি মেনে নিল, আমরা তা বলছি না। আমরা বলছি যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো বসে সেখানে আমরা মেজরিটি দল যেদিকে মত দিয়েছে যে গণভোট এবং আপনার জাতীয় নির্বাচন একই দিন হবে, সরকার সেই সুপারিশটি সমর্থন করেছেন। সুতরাং বিএনপির দাবি নিয়ে এসে আরো অনেক রাজনৈতিক দলের ছিল। বক্তব্যটা এইভাবে আসলে আমরা সামনের কনফ্লিক্ট আমরা এড়াতে পারি। কারণ আমরা যে আলোচনা করেছি সেখানে আমি একটা দাবি করেছি, আপনি দাবি করেছেন, অমুক দাবি করেছেন, এরপরে সেখানে মেজরিটি যেটা হয়েছে সেটা আপনার বলছেন। এখন আপনি বলছেন যে গণভোটটা আমরা মানুষকে বোঝাতে পারছি কিনা, করছি কিনা, গণভোটটা কেন অনুষ্ঠিত হচ্ছে এটা তো আমাকে বুঝতে হবে। গণভোটটা অনুষ্ঠিত হচ্ছে যে আমরা একে অপরকে বিশ্বাস করি না, মানে রাজনৈতিক দলগুলো একে অপরের প্রতি আস্থা নেই যে এই জুলাই সনদটা আমরা যেই সরকার গঠন করুক সে ইমপ্লিমেন্ট করবে, সে বাস্তবায়ন করবে। এই বিশ্বাসটা না থাকার ফলে এই বিশ্বাস উৎপাদনের জন্য আপনার একটা পিপলস উইলস নেওয়া হলো, যে জনগণের অভিপ্রায় নেওয়ার জন্য এই গণভোটটা। এর সাথে যুক্ত হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট। রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টকে এক রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে বিশ্বাস করছে না। এখন পিপল উইলস যখন চলে আসবে গণভোটের পক্ষে, হা ভোটের পক্ষে, তখন সবাইকে নৈতিকভাবে এটা মানতে হবে, একটা মোরাল অব্লিগেশন
তৈরি হবে। এই জন্য কিন্তু গণভোটটা অনুষ্ঠিত হচ্ছে। এখন আমরা যদি আলোচনা করি যে আপনার জুলাই সনদের যে সমস্ত বিষয়গুলো আমরা সংস্কার করব, যে সমস্ত বিষয়গুলো ইন্ট্রোডিউস করব, সেইগুলো কোন তরিকায় কোন নিয়মে ইমপ্লিমেন্ট হবে, সেইটা নিয়ে আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু সেটা আমার দৃঢ় বিশ্বাস, যখন সংসদ গঠন হবে সেই সংসদে আলোচনাগুলো আরো আপনার ক্লারিফাই করা হবে, আরো সুন্দর হবে। সুতরাং এখন বাংলাদেশ যে হেডিং টুয়ার্ডস দ্য ডেমোক্রেসি and to hold a free and fair election, এইটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যে যাতে আগামী নির্বাচনটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হয়। এইটা আমাদের গণতন্ত্রের জন্য, সাধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জনাব আইজুল বারী হেলাল, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি যেটা বললেন যে মানে বিশ্বাসের কথাটা, যে মানুষকে বিশ্বাসের বিষয়, আজকে প্রথম আলোতে আমি একটা খবর দেখতে পাচ্ছি যে গণভোটে না ভোট দেওয়ার আহ্বান বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুকের। তো আস্থার কি সংকটটা এখান থেকে তৈরি হচ্ছে না? এখন উনি হয়তো গণভোটে যে বিষয়গুলো, যে 4টা সাবসেকশন আছে, একটা তো মূল কোশ্চেন তো একটাই, তাই না? তার সাথে 4টা সাবসেকশন, এইটা হয়তো ওনার কোনো উনি ব্যক্তিগতভাবে হয়তো কোনোটা সমর্থন করে না, এই জন্য তিনি তার ব্যক্তি পর্যায় থেকে আহ্বান জানিয়েছে। সুতরাং এটাকে আপনি দলীয় না, কিন্তু প্রত্যেকটা এমপি যদি ব্যক্তিগত মত দিয়ে হা এবং নায়ের পক্ষে চলে যায়, তাহলে এই গণভোট কিভাবে পাস হতে পারে? মানে দলীয় অবস্থান। এমপিদের একটাই ভোট। আপনার ওই যে জনগণ হিসাবে আমি নিজেও এখন ইলেকশন করছি, আমি নিজেও বিএনপি নমিনেটেড। সুতরাং আমি তো মনে করেন গণভোটের বিপক্ষে না, এটা তো আমি বলবো না। আবার ফারুক ভাই বলছে যে হ্যাঁ না, তা উনার মত আর আমার মত কিন্তু আলাদা। গণভোটটা তো এইটাই, এবং ডেমোক্রেসির বিউটিও কিন্তু এইটা যে আমি এই যে জুলাই সনদটা যেটা পরিণত হয়েছে, এটা কিন্তু স্কলার মতামত। ওই যে আমাদের আপা যেটা জিজ্ঞেস করছিল যে মানুষকে বোঝাচ্ছে কিনা, মানুষ কিন্তু এই জটিল শব্দগুলো বোঝা অনেক কঠিন আমাদের দেশের সব মানুষের, কারণ এগুলো সব পলিটিক্যাল স্কলার মতামত। এখানে পলিটিক্সের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই জিনিসটি প্রণয়ন করেছে। এই জিনিসটিকে আইনি বৈধতাতেও আর গণভোটের মধ্যে দেওয়া যাবে না। আপনার গণভোটটা হচ্ছে যাতে আমরা মোরাল অবলিগেশন তৈরি হয়। কিন্তু আমার মনে হচ্ছে যে উপস্থাপিকা যে প্রশ্নটি আপনাকে করেছে সেটা হলো এরকম যে আপনারা রাজনৈতিক দলগুলো যদি দায়িত্ব না নিয়ে গণভোটটা পাস, মানে পাস না করিয়ে যদি এভাবে ওপেন রাখেন, তাহলে যদি সেখানে এই যে জুলাই সনদ যদি না ভোট হয়ে যায়, তাহলে যে সংকটটা আবার নতুন করে তৈরি হবে অনেক জায়গায়, সেটা আবার কিন্তু আরেকটা মানে অন্যদিকে নিয়ে যাবে পুরো দেশ। আমরা এই প্রশ্নটা রেখে আসলে বিরতিতে যেতে চাচ্ছি। আপনারা দুজনেই আছেন আমাদের সাথে, এবং ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনার কাছে হয়তো বিরতির পর আসবো আমরা এই প্রশ্নের উত্তর নেবার জন্য। দর্শক, বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আলোচনা আবারও যুক্ত হবেন। দর্শক, আমরা অন্যান্য সংবাদ ভিত্তিক টেলিভিশন তাদের শিরোনামগুলো শুনছিলাম। ঘুরে ফিরে কিন্তু আসলে একই সংবাদ, কারণ এই নির্বাচন, গণভোট এবং গণভোটে হ্যাঁ না এবং কোন কোন বিষয়গুলো থাকছে, এগুলো আসলে সবচেয়ে বেশি বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি। এর মধ্যে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টির। আপনাকে ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনার কাছে আমাদের অতিথি বিরতির আগে যে প্রশ্ন রেখে গিয়েছিলেন, আমরা সেই উত্তর দিয়ে আসলে আলোচনা শুরু করতে চাই আপনার সাথে। আসলে জুলাই সনদের বিষয়ে যে কথাগুলো হেলাল ভাই বললেন, একটু রেসপেক্টফুলি ডিসএগ্রি করি। জুলাই সনদের ব্যাপারে গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট একসাথে হবে, এ ধরনের এগ্রিমেন্ট খুব সম্ভব হয়নি। আমাদের যেটা কথা ছিল, অন্যান্য দলগুলোর যেটা কথা ছিল, যে এই যে নতুন সরকার, এইটার যে বৈধতা আমরা বলছি যে 106 সংবিধানের 106 অনুচ্ছেদের মাধ্যমে, এটার মাধ্যমে আসলে কিন্তু সরকারের কোনো গণভিত্তি আসে না। কারণ আপনি জানেন যে সংবিধানে তত্ত্বাবধায়ক বলেন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এটার কোনো প্রভিশনই নেই। সেক্ষেত্রে 106 অনুচ্ছেদের মাধ্যমে কিভাবে সরকার গঠন হলো, এই সরকারের অধীনে আবার কিভাবে নির্বাচন হলো, এই নির্বাচনের কতটুকু বৈধতা থাকবে, এখন আপনার 13 অ্যামেন্ডমেন্টের যেই মামলাটি শেষ হলো কেবলই 20 নভেম্বর রায় দিবে, সেখানে যে প্রশ্নগুলো উঠে এসেছে, যদি আপনার এই তত্ত্বাবধায়ক সরকারটা রিস্টোর্ড হয়, সেক্ষেত্রে তো 3 মাসের মধ্যে ইলেকশন করার প্রভিশন আছে, এবং সেটা যদি কিভাবে অ্যাকোমোডেট করা হবে কনস্টিটিউশনে, এই সমস্ত বিষয়গুলো আছে। এই জন্য যেটা কথা ছিল, যদি একটা গণভোট আগে হয়, তাহলে এই সরকার এবং নির্বাচনের একটা গণভিত্তি হবে, একটা লেজিটিমেসি আসবে। সেটার আলোকে আসলে গণভোটটাকে আগে করার কথা বলা হয়েছে। তবে আমি বলবো যে সরকার তো এখানে একটা বিপজ্জনক
উভয় সংকটে পড়েছে। সরকার এই বলটা ঠেলে দিয়েছিল রাজনৈতিক দলগুলোর কোর্টে, কিন্তু আনফরচুনেটলি একটা বৃহত্তম যে রাজনৈতিক দলটি আছে অন্যান্য দলগুলোর সাথে আলোচনা করতে এই বিষয়ে রাজি হয়নি গণভোট কবে হবে সেটা নিয়ে। যার কারণে আমি মনে করি গভর্নমেন্ট যেটা করেছে এটা তাদের বাস্তবতার আলোকে একটা ডেট নির্ধারণ করেছে। এর ক্ষেত্রে হয়তো কোনো দলই খুশি হয়নি, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমি বলে মনে করি। এবং গণভোটের যে 4টি প্রশ্ন এসেছে এটা অত্যন্ত যৌক্তিক। এক্ষেত্রে গভর্নমেন্ট সব দিকই মানে এদের অবস্থা তো ছিল আসলে শ্যাম রাখি না কোন রাখির মতো অবস্থা। আইডিয়াল সিনারিও হয়তো হতো যদি সবগুলো রাজনৈতিক দল এক হতেন গণভোটের প্রশ্নে। এবং এই যে গুরুতর যে প্রশ্নগুলা, যে আমাদের যে কনস্টিটিউশন আমরা রাখার কথা এখনো পর্যন্ত আছে, এইটার আন্ডারে আসলে যদি নিয়মতান্ত্রিক কথা বলি তাহলে ইলেকশন তো হয়তো 2029-এ, সেখানে ইলেকশনটা আগে হচ্ছে। এবং এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন নেই। এই অন্তর্বর্তী সরকার তাহলে কোন লেজিটিমেসির ভিত্তিতে একটা ইলেকশন দিবে? আমাদেরকে তো জুলাইয়ের একটা ভিত্তি থাকতে হবে, আইনি ভিত্তি থাকতে হবে, সেটা তো আসলে কনস্টিটিউশনে নাই, কোথাও নেই। সেক্ষেত্রে একটা সলিউশনের রাজনৈতিক দলগুলো আসতে ভালো হতো, কিন্তু সেটা আসে নাই। এখন পরবর্তী সরকার এটাকে সেভাবে অ্যাডপ্ট করবে। আর বিশ্বাসের বিষয়টা তো বলছেন, আমি একটু জানতে চাচ্ছি, আপনি বললেন যে 2029 সালে যদি মানে নির্বাচন হতো, আমরা এই কথাটা প্রায়ই শুনি বিভিন্ন রাজনৈতিক দলের মুখে। 2029 সালে যেই নির্বাচনটা হতো সেটা যেই পার্লামেন্টে হতো সেই পার্লামেন্ট তো নেই। এক্স্যাক্টলি, আমাদের এখন এমন একটা সিচুয়েশন এখন, যদি আপনি লিগালি স্পিকিং, কনস্টিটিউশনালি স্পিকিং কোনো কিছু কোনো স্ট্যান্ডিং কিন্তু আসলে পাওয়া খুব মুশকিল। আমাদের অনলি স্ট্যান্ডিং ইজ আন্ডার 106, আর্টিকেল 106, যেখানে একটা রেফারেন্স চাওয়া হয়েছিল চিফ জাস্টিসের কাছ থেকে, সেটা এসেছে। কিন্তু এইটা আসলে কতটুকু যুক্তিযুক্ত, কারণ কারেন্ট কনস্টিটিউশনে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশনই নেই। তো এটা একটা কিন্তু লিগাল কনেনড্রাম যদি বলেন, এটা একটা সমস্যা। এটার আশা করি নেক্সট যে এটা হচ্ছে গণপরিষদের যে প্রভিশনগুলো আসছে, এইগুলো যদি সেভাবে বাস্তবায়িত হয়, এখানে যে আস্থার সংকটের কথা বললেন, আপনি আরেকটা কথা বললেন যে মানে গণভোট একদিনে হবে বা মানে একদিনে মানে আলাদা দিনে হবে, এটা নিয়ে ঐক্যমত্য হয় নাই। তো আমরা আবার দেখলাম যখন এই জুলাই সনদ স্বাক্ষরের পরে এই সরকার বেশ কিছু বিষয় তাদের যে মানে নতুন করে ঢুকিয়ে দিল, সেই বিষয়গুলোতেও কিন্তু ঐক্যমত্য হয়নি। এরকম কিছু বিষয় ঢুকিয়ে দিয়েছিল, তখন কিন্তু আবার মানে এই আলোচনাটা আসেনি সব জায়গা থেকে যে কেন ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি। এরকম জিনিস ঢুকিয়ে দেওয়া, গণভোটের বেলায় যেরকম বলা হচ্ছে ওই বিষয়ের, যেমন 270 দিন, সাংবিধানিক পরিষদ, হ্যাঁ, ওই বিষয়গুলোর বেলায় কিন্তু তখন এই কথাগুলো বলা হয়নি। তো এটা কি এরকম হচ্ছে? ঐক্যমত্য আপনি হয়েছেন, মানে যে সমস্ত বিষয় ঐক্যমত্য হয়েছে ওটা তো একটা প্রসিডিউরাল ম্যাটার। আপনি যে বিষয়গুলোতে একমত হয়েছেন সেটা কিভাবে ম্যাটেরিয়ালাইজ হবে কিংবা ইমপ্লিমেন্টেশনটা হবে, সেই ক্ষেত্রে 270 দিনের প্রভিশনটা রাখা হয়েছে। এটা আমি মনে করি না ঐক্যমত্যের বাইরে কোনো কিছু সরকার করছে। না, ওই যে 270 দিন না হলে, 270 দিনের না হলে অটোমেটিক্যালি এটা পাস হয়ে যাবে, এই আলোচনাটা তো করা উচিত ছিল। পরিষদ এবং সাংবিধানিক পরিষদের বিষয়টা তো, সাংবিধানিক পরিষদের বিষয়টা তো আলোচনায় এসছে, সাংবিধানিক পরিষদের বিষয়টা কিন্তু আলোচনায় এসছে, এবং এটা কিন্তু কেউ মানে কেউ একমত ছিল, কেউ একমত ছিল না। তো দেওয়া হয়েছে, কিন্তু এই জুলাই সনদে তো স্বাক্ষর করা হয়েছে, তাই না? এবং যে সমস্ত বিষয়গুলোতে পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত্যে পৌঁছেছে, এইটাকে কিভাবে আইনি ভিত্তি দেওয়া হবে তার তো একটা পদ্ধতি বের করতে হবে। সেই ক্ষেত্রে এসে 180 দিনের প্রভিশনটা এসেছে। আমি মনে করি না এক্ষেত্রে কোনো ব্যত্যয় হয়েছে। আচ্ছা, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান যেহেতু আমাদের সাথে আছেন, আমরা সেই গণভোটের বিষয়টা নিয়েও একটু আপনার মন্তব্য শুনে আসতে চাই। সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে গণভোটের জন্য যেই বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে, সেখানে আপনার কাছে কি মনে হয় সাধারণ মানুষ আসলে কতটুকু এই বিষয় সম্পর্কে জানতে পারছে এখন পর্যন্ত? রাজনৈতিক দল হিসেবে আপনারা যেহেতু নির্বাচনে নানা প্রচারণা শুরু করেছেন, সেখানে কি এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে অবহিত করছেন কিনা? আমি এটাকে দুইভাবে দেখতে চাই। আমি প্রথমত মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা কিন্তু তৈরি হয়েছে যে আমরা বাংলাদেশের যে বাংলাদেশটা দেখিয়ে এসেছি 5 দশক, আমরা সেই বাংলাদেশটা দেখতে চাই না, আমরা পরিবর্তন চাই, সংস্কার চাই। আমরা কিন্তু দেওয়ালে দেওয়ালে আমাদের ইয়াং ছেলেপেলেরা, তরুণরা যখন ওয়াল আর্ট করেছে, তখন আপনি দেখবেন তারা কিন্তু বলেছে সেখানে যে আমরা নতুন বাংলাদেশে, বাংলাদেশ 2.0 অথবা পরিবর্তন চাই। আমি এটাকে দুইভাবে দেখি। প্রথমত হচ্ছে আমাদের দায়িত্ব রয়েছে রাজনৈতিক দল হিসেবে
যে আমরা সহজভাবে সাধারণ মানুষকে বোঝাবো যে এই গণভোটে যে 4টা বিষয়ে প্রশ্ন করা হয়েছে এটার একটা ছোট ব্যাখ্যা, সুন্দর করে ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে রাজনীতিবিদ হিসেবে। এটার পাশাপাশি সরকারেরও দায়িত্ব রয়েছে যে তারা এটাকে সুন্দর করে সহজ ভাষায় মানুষের কাছে নিয়ে যাবে যে আসলে আমরা এই সংস্কারটা চাচ্ছি এবং এই সংস্কারের জন্য আপনাদের এই মতামতটা প্রয়োজন। এখন আমরা যেটা মনে করি, আমাদের মধ্যে কিছু দল রয়েছে তারা মনে করে যে বাংলাদেশের মানুষ আসলে সংস্কার বোঝে না, এই ধরনের পরিবর্তনগুলো বুঝে না, তাদের কাছে এটা খুব একটা বড় বিষয় নয়। কিন্তু আমরা যখন মানুষের কাছে গিয়েছি, যখন ডোর টু ডোর কথা বলছি, মানুষের মধ্যে কিন্তু এখনো আগ্রহটা রয়েছে সংস্কারের ব্যাপারে। তারা এখনো কিন্তু বিশেষ করে ধরেন পিআর এর ব্যাপারে খুব বেশি আলোচনা হয় মাঠে ঘাটে, আপনার আপার হাউসের পিআর নিয়ে আলোচনা হয় মাঠে ঘাটে, আপার হাউস কেন প্রয়োজন সেটা নিয়ে আলোচনা হয়। তার মানে হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আগ্রহটা রয়েছে। আমরা যদি ভাবি যে আসলে সাধারণ মানুষ সংস্কার চায় না অথবা গণভোট তাদের বড় কোনো ইস্যু না তাদের জন্য, এটা আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো যারা এটা মনে করছে তারা ভুল বুঝছেন এবং সাধারণ মানুষের সেন্টিমেন্টটাকে তারা বুঝতে পারছেন না। সে কারণে আমার মনে হচ্ছে সাধারণ মানুষের আগ্রহ রয়েছে, কিন্তু এটার পাশাপাশি আমাদের দায়িত্ব রয়েছে সহজভাবে বুঝিয়ে বলা যারা সাধারণ জনগণ রয়েছে। এটার পাশাপাশি সরকারেরও দায়িত্ব রয়েছে, যেহেতু সাধারণত গণভোটে কিন্তু যে কোনো একটা বিষয়ের উপর হা অথবা না ভোট হয়, কিন্তু এখানে যেহেতু 4টা বিষয় চলে এসেছে এবং একই সাথে সেই দিন জাতীয় সংসদ নির্বাচনও হবে, যে কথাটা বিশ্লেষকরা বলছেন যে তখন একজন ভোটারের সময় বা চিন্তা ভাবনার জায়গাটা একটু দীর্ঘায়িত হবে, যেটি নির্বাচন প্রক্রিয়াটাকেও দীর্ঘায়িত করে ফেলতে পারে, ফলাফলের দিকেও আসলে সেটি দীর্ঘায়িত হতে পারে, এরকম একটা আশঙ্কা অনেক বিশ্লেষকরা করছেন। আপনার কাছে কি মনে হয়? এটা সত্য, এবং এবারে নির্বাচনে ফলাফল আসতে অনেক সময় লাগবে এবং আমি মনে করি যে নির্বাচনের সময়টা দেওয়াটাও অনেক বেশি সময়ও দিতে হবে। পাশাপাশি যেটা নির্বাচন কমিশন হয়তো করতে পারে, এখন বিভিন্ন কেন্দ্রগুলোতে তারা অলরেডি কক্ষ ভাগ করে দিয়েছে, কতগুলো কেন্দ্র হবে, কতগুলো কেন্দ্রে কতগুলো কক্ষ থাকবে, আর সেখানে তারা সেটাকে বাড়ানোর প্রয়োজন মনে করি। তাদের লোকবলও এখানে বাড়াতে হবে, কারণ আপনাকে যেখানে আগে 90 সেকেন্ড সময় দেওয়া হয়েছিল ভোটারদের ভোট দেওয়ার জন্য, সেখানে তো আরো 90 সেকেন্ড যোগ করতে হবে। আর হানার বিষয় যেটা আপনার যখন আমরা পাবলিক স্পেয়ার এটা আলোচনা করছি, মিডিয়াতে এটা আলোচনা হচ্ছে, রাজনীতিবিদরা যখন মানুষের কাছে যাচ্ছে সহজভাবে বুঝিয়ে বলছে, আলটিমেটলি সাধারণ মানুষ কিন্তু ভোটের আগেই কিন্তু একটা মাইন্ডসেট করে নিবে যে আসলে আমি কোনটাতে হা ভোট দিব, কোনটাতে না ভোট দিব। তো সেটাকে আমি মনে করি না যে খুব বেশি সমস্যা হবে। ব্যারিস্টার আব্বাস, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি দুইটা সত্তা, একজন হলো আপনি আইনজীবী এবং আরেকদিকে আপনি একজন রাজনৈতিক নেতা। আমি একজন সাধারণ মানুষের জায়গা থেকে যদি দেখি, আপনি বললেন 4টি প্রশ্ন, এই যে 4টি প্রশ্ন এটা কিন্তু খুব সহজ, কিন্তু 4টি প্রশ্নের মধ্যে কি বলা আছে? 4টি প্রশ্নের মধ্যে বলা আছে আপনার তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান। এই অন্যান্যর ব্যাখ্যাটা এখানে নাই বা ওই ইয়েতে থাকবে না। তারপরে দ্বিকক্ষ, উচ্চ কক্ষ, 100 আসন, পিআর। থার্ডলি হলো নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ যে 30টি প্রস্তাব জুলাই সনদে দেয়া হয়েছে। এখন প্রশ্নটি হলো যে এই যে মানে 30টি প্রস্তাব একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে? আমি নিজেই এই 30টি প্রস্তাব আমি কয়েকবার জুলাই সনদ পড়েছি, আমার মনে থাকে না, যে আমি মিস করে যাই অনেকগুলা বিষয়। তো একজন সাধারণ মানুষ হানা দেওয়ার আগে যদি সে এটা বুঝতে চায়, যদি সে দলীয় দৃষ্টিকোণ থেকে আমার দল বলেছে হ্যাঁ দিলাম দিলাম, না দিলাম, সেটা একটা বিষয়। আর যদি সে বুঝে দিতে চায় একজন, এই যে আমি একটা লম্বা বিষয় নিশ্চয়ই আপনি পড়েছেন জুলাই এই যে অধ্যাদেশের যে আদেশটা, সেই আদেশটা আপনি পড়েছেন, একজন মানুষের পক্ষে কি এটা বুঝে মানে ভোট দেয়া কি খুব সহজ ব্যাপার? সহজ না, সেটা সত্য, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। প্রথমত হচ্ছে যে 30টি প্রথম যেই আপনার প্রশ্নটা, 30টি বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে, এটা আমি মনে করি খুব সহজ। কারণ যেহেতু 30টা বিষয় সকল রাজনৈতিক দলগুলোই ঐক্যমত হয়েছে, তাদের ক্যাম্পেইনটা খুব সহজ হবে যে আমরা এখানে হা ভোটটা চাই, কারণ এটাতে আমাদের সকলেই আমরা ঐক্যমতে পৌঁছাতে পেরেছি। হয়তো আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা একটু ডিফিকাল্ট হবে সাধারণ মানুষের বোঝার জন্য, সেটা হচ্ছে যে আপনার আপনার নির্বাচন কমিশন, ন্যায়পাল এবং অন্যান্য যে সাংবিধানিক পদগুলো রয়েছে, সেটার পদে কারা কারা আসবে, কারা কারা সেখানে নিয়োগ হবে, সেই যে নিয়োগের যেই প্রসেসটা এখানে বলা হয়েছে, সেটা হয়তো বোঝাতে একটু সময় লাগবে এবং সমস্যা হবে, এটা আমি মনে করি। কিন্তু সেটা এগেইন
আমি বিশ্বাস করি যেটা সম্ভব। আমরা যদি সহজভাবে মানুষকে বোঝাতে চাই, ক্যাম্পেইন করে 3 মাস একটা লম্বা সময়, সাধারণ মানুষ যতটুকু পারার বুঝবে। আর যারা একটু শিক্ষিত, যারা জানতে চায় আর একটু ভালো করে বুঝতে চায়, তাদের জন্য তো খুব সহজেই অ্যাভেলেবল, অনলাইন অ্যাভেলেবল আছে। যে 30টা বিষয় একমত হয়েছে এবং অন্যান্য যে প্রশ্নগুলো এসেছে, সে প্রশ্নগুলো বিষয় কিন্তু অলরেডি খুব সুন্দর করে কিন্তু জুলাই সনদও কিন্তু আপনার পাবলিশ হয়ে গেছে। সেটা আমরা যতটুকু আমরা পরামর্শ দিয়েছিলাম যেটা সরকারকে, যেটা যদি আপনারা পারেন সহজ করে সাধারণ মানুষের কাছে অ্যাক্সেসিবল করে দেন, পৌঁছিয়ে দেন। এটা সত্য যে তাদের পক্ষে কঠিন, কিন্তু এটাও আবার সত্য আমাদের দেশের মানুষকে যদি আমরা এডুকেট না করতে পারি, তাদেরকে যদি সচেতন না করতে পারি, অর্থাৎ আপনি তাহলে আমরা আশা নতুন রাখতে বাংলাদেশ চান কিভাবে গড়ব? যে সাধারণ মানুষ আসলে বুঝেই তার ভোটটি দেবে, সেই কথা আপনি বলছিলেন। ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনার কাছে একটু আসতে চাই, যদিও একটু বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরও হয়তো এই বিষয়টা নিয়ে আলোচনা আমরা করবো। সেটি হচ্ছে জামায়াত নেতা জনাব তাহির, তিনি বলেছেন আজকে একটি সংবাদ সম্মেলন ছিল 8 দলের বা আপনার সহ যারা 8 দলের নেতারা আছেন, সেখানে আপনারা বলছেন যে 3 জন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন, সরকারকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে তারা রাখছেন, এ ধরনের একটি কথা বলেছেন। 3 জন উপদেষ্টা কারা এবং কোন দলের হয়ে কাজ করছেন, এই বিষয়টি আসলে পরিষ্কার আপনার কাছে একটু আমরা জানতে চাই। যে না, আমি আসলে কারো নাম নিতে চাচ্ছি না। 3 জন উপদেষ্টা কারা কারা এটা জনগণ জানে। এবং আসলে দেখা যাচ্ছে যেটা, যে বিএনপি যখন প্রেশার দিচ্ছে গভর্নমেন্টকে, এটা বাস্তবতার আলোকে যেটা করা উচিত কিংবা স্বাভাবিকভাবে গভর্নমেন্টের জন্য যেটা করা উচিত ছিল, সেটার থেকে তারা ডেভিয়েট হয়ে তারা একদিকে চলে যাচ্ছে। তো এই একদিনের গণভোটের কথায় আমি ব্যারিস্টার আব্বাসের কথার সূত্র ধরেই বলতে চাই, আপনারা যে প্রশ্নটা করলেন, আসলে এখানে যে 4টা সাব কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে এবং 30টা পয়েন্টের ব্যাপারে ঐক্যমত হয়েছে, এটা ইটসেলফ ইজ এ বিগ ইস্যু। আপনাকে যখন আমি নিজেই বললেন যে 30টা কয়েকবার পড়ার পরেও এটাকে মনে রাখা, এটা মনে রেখে আবার এটা পক্ষে না বিপক্ষে সবটা মিলে আমাকে চিন্তা ভাবনা করে এখানে মতামত দিতে হচ্ছে। এটার সাথে যদি আপনি আবার যেই জাতীয় সংসদ নির্বাচনটাকে মিলিয়ে ফেলেন, এটা কতটুকু প্র্যাকটিক্যাল আমার মাথায় ধরে না। একটা মানুষকে, একটা ভোটারকে, সাধারণ ভোটারকে, তাকে গণভোটের ব্যাপারে চিন্তা করতে হচ্ছে। আবার 3 মাসে কিন্তু ক্যাম্পেইন, যখন ন্যাশনাল ইলেকশনের ক্যাম্পেইনটা হবে, গণভোটের ইস্যুটা কিন্তু অনেকটাই চাপা পড়ে যাবে। এই জিনিসটাকে সহজ যে জিনিসটা, এবং তারপরে তো আপনার ইলেকশন সহ সবকিছু লেজিটিমেসি প্রশ্নগুলো তো আছেই, যুক্তিযুক্ত ছিল যে গণভোটটা আগে হবে। সেটা না করে আমরা দেখছি যে একটা দলের চাপের কাছে সরকার অবভিয়াসলি নথি স্বীকার করছেন। আমি বলছি, যেটা আবারও বলছি, সরকার কিন্তু রাজনৈতিক দলগুলোর কোর্টেই বলটা ঠেলে দিয়েছে। দলগুলোর ব্যর্থতার কারণে আবার এটা সরকার। ব্যারিস্টার নাজিব, আমি এইখানে একটু প্রশ্নটা যোগ করে দিই, তাহলে আপনি ভালো। কারণ আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে বিএনপি সরকার যখন প্রথম জুলাই আদেশ সনদের যে আদেশটা জারি করেন, তখন বিএনপি থেকে বলা হলো যে কেয়ারটেকার এই সরকার আরেকটি দলের পক্ষ হয়ে কাজ করছে, এই বিষয়টা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আবার এই সপ্তাহে এসে আবার জামাতের তরফ থেকে বলা হচ্ছে যে উল্টো দিকে, যে এই সরকার বিএনপির দিকে যাচ্ছে। এটা কি শুধু পলিটিক্যাল রেটরিক, না সরকারের উপরে চাপ সৃষ্টি, না এর ভিতরে আসলে কোনো বাস্তবতা আছে? কারণ এক সপ্তাহে এক দল বলছে যে এই সরকার জামাতের অ্যাসাইনমেন্ট পালন করছে, আবার এই সপ্তাহে আবার জামাত বলছে যে সরকার বিএনপির দিকে হেলে গেছে। তো সরকার আসলে কোন দিকে হেলে গেছে আমরা একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবো? দেখেন, আসলে বিষয়টা জামাতের কোন বিষয়ে সরকার আসলে সুবিধা দিল জামাতকে, এটা আমাকে বলেন, আমার বোধগম্য না আর কি। কিন্তু বিষয় যেটা, সেটা হলো যে নির্বাচনের ব্যাপারে তো অবভিয়াসলি একটা দল তাড়াহুড়া করছে। আমাদের অবস্থান, জামাতের অবস্থান সহ এনসিপির অবস্থান, আমি মনে করি অন্যদের অবস্থান যেটা ছিল, জুলাই বিপ্লবের একটা আইনি ভিত্তির আগে, জুলাই বিপ্লবের সনদটা বাস্তবায়িত হওয়ার আগে নির্বাচনের ব্যাপারে সবারই আপত্তি ছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই দুটাকে এখন এক করে ফেলা হলো। এখানে কাকে সুবিধা দিল গভর্নমেন্ট, আপনি বলেন? তো এক্ষেত্রে আমি মনে করি না, যদিও আমি আবারও বলছি যে মাঝখানে থেকে আপনি মনেই করতে পারেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য গভর্নমেন্টের উপর প্রেশার ক্রিয়েট করছে, উইচ ইজ ট্রু। কিন্তু এক্ষেত্রে আপনার যে বিষয়গুলো সামনে চলে আসে, সেইগুলো আবারও বলছি যে প্র্যাকটিক্যালিটি, গত 1টি বছর চলে গিয়েছে, জুলাইয়ের সনদ এখনো কেন বাস্তবায়িত হলো না? জুলাইয়ের সনদের সাথে ইলেকশনটাকে কেন একেবারে এইভাবে মিলিয়ে একেবারে 11th আওয়ারে নিয়ে যাওয়া হলো? এই কোশ্চেনগুলো কিন্তু খুবই কিন্তু জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে চান তাহলে তো পার্লামেন্ট লাগবে, পার্লামেন্ট পেতে গেলে তো আপনার ইলেকশন লাগবে।
তো ইলেকশন ছাড়া আপনি কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে? আগে হতে পারে পার্লামেন্ট, আপনি তো পার্লামেন্ট করবেন কিসের আন্ডারে? আপনাকে তো একটা কনসেনসাস হতে হবে। উচিত ছিল যেটা একেবারে প্রথম দিনই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন একটা করা, ঐকমত্য প্রতিষ্ঠা করে জুলাই সনদ করা, সেটা তো হলো না। ঠিক আছে, শেষ পর্যন্ত একেবারে আপনার কিছু না দিয়ে আপনার সান্ত্বনা পুরস্কার দিলেন, এটাকে সংবিধানের শিডিউলের মধ্যে ঢুকাই দিবেন। ঠিক আছে, এইভাবে তো আপনার জুলাইয়ের সনদকে আপনি মর্যাদা দিচ্ছেন না, এটাকে আন্ডারমাইন করা হয়েছে অলরেডি। এবং এইটাতে একটা দলের ছিল, প্রেশার ছিল, এটাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না, তাই না? সেই জন্যই আমরা বলছি আপনি যে একটা দলের প্রেশার বলছেন, একটা দলের প্রেশার বলতে কোন দলকে আপনি বোঝাচ্ছেন? বিএনপির কথা বলছি, বিএনপি প্রেশার ছিল। অবভিয়াসলি তারা এখনো বলছে, অনেক কথাই মাঝখানে এসেছে যে এই গভর্নমেন্ট, সালাউদ্দিন সাহেব বহুবার বলেছেন যা করছে সেটা বিএনপি রাখতে বাধ্য না। তারপরে জয়নুল আবেদিন সাহেব বললেন যে না ভোটের পক্ষে, প্রকাশ্যেই বলেছেন, তাই না? তো এইগুলো বিষয়গুলো তো আছে। হেলাল ভাই আস্থা সংকটের কথা বললেন, এটা তো তৈরি করা হয়েছে, তাই না? তৈরি হয়েছে থ্রু আউট দ্য ইয়ার। আমরা নিশ্চয়ই জনাব হেলাল যেহেতু আছেন আমাদের সাথে, আমরা তার কাছ থেকে প্রশ্নের উত্তর নেব, তবে বিরতির পরে সেটা আসলে এই উত্তরটি আমাদের শুনতে হবে। দর্শক, ৭১ জানুয়ারি বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আবারও যুক্ত হবেন আলোচনায়। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আবার আমন্ত্রণ ৭১ জার্নালে। আমাদের অতিথিরা যুক্ত আছেন আমাদের সাথে, আশা করি আজিজুল বারী হেলাল নিশ্চয়ই আছেন আপনি আমাদের সাথে। বিরতির আগে আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনি প্রশ্নটা কিন্তু কি করেছিলেন? জামায়াত বারবারই বলছিল যে সরকারের পক্ষ থেকে বিএনপি যে ধরনের দাবি কথা বলছে সেগুলো এক ধরনের মেনে নেওয়ার মধ্য দিয়ে আসলে আছে। হ্যাঁ, এবার বুঝছি। দেখেন, বিএনপি আপনার ঐক্যমত কমিশনে প্রত্যেকটা বিষয় একাডেমিক্যালি আলোচনা করেছে, বুঝছেন? সুপারফিশিয়াল অনেক কথা অনেক দল বলে চলে গেছে, কিন্তু এইগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হবে বা হওয়া উচিত সেসব বিষয়ে কোনো আলোচনা করেনি। বিএনপির যে চাপ দিছে এই কথাটা কি ঠিক? যে দেখেন, গণভোট এবং আপনার নির্বাচন একই দিনে হবে। আমি নাজিব ভাই বলল যে উনি সব দল বলেনি, দেখেন মেজরিটি দল বলছে বিধায় এটা হয়েছে। শুধুমাত্র জামাত বলেনি, এবং জামাতের সাথে যে 5টি দল তারা বলেনি, কিন্তু এনসিপিও বলছে, আমরা বলছি, আমাদের সাথে যে অন্যান্য দল আছে তারাও বলছে। অর্থাৎ বিএনপির চাপের ফলে এটা হয়নি। তাহলে তো আমরা বলবো উচ্চকক্ষে যে পিয়ারটা, এটা তো বিএনপি চাইনি, এটা তো জামাত চেয়েছে। তাহলে কি আমি বলতে পারি যে জামাতের চাপের কাছে সরকার নথি স্বীকার করেছে? আমাকে এখন যেহেতু আমার প্রয়োজন, আমাদের গণতন্ত্রের স্বার্থে সবাই বলছেন আপনার নির্বাচন, নির্বাচনটাকে আপনি হাইলাইট করেন। এখন আপনি যদি বলেন সরকারের ওই যে 106 এর ফলে সরকারের এখতিয়ার আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার, এইগুলো তো পুরনো কথা, এগুলো এখন বলার তো কোনো প্রয়োজন নেই। আর আপনি বলছেন যদি 106 এর বলে সরকার গঠিত হতে পারে না, এখন সেটা তো কাউকে রিড করতে হবে বা আপিল করতে হবে, তাহলে নাই বোঝা যাবে যে আপনার 106 রাইট কি রং, তাই না? কেউ তো আপিলও করেনি, কেউ রিটও করেনি। এখন আপনারা বলছেন যে বিএনপির চাপের ফলে, বিএনপি একাডেমিক্যালি সব বুঝিয়েছে যে আপনি একটা দেখেন, বিএনপি চাইনি, যে বিএনপি বলেনি যে আপনারা বলছেন যে যে সংসদ কি যেন সংবিধান সংস্কার পরিষদ ভাই বললেন যে আমাদের স্টুডেন্ট যিনি আছেন উনি বললেন যেটা আলোচনা হয়েছে। আমরা বিএনপির কাছ থেকে শুনেছি যে এইটা বিষয়ে কোনো আলোচনা হয়নি, এবং এই সংবিধান সংস্কার পরিষদ যদি করতে হয় তাহলে তো আপনার দুটো নির্বাচন হচ্ছে এখানে, একটা হলো সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন, আর একটা হলো আপনার জাতীয় নির্বাচন। এই দুটো নির্বাচনের এখতিয়ার কি নির্বাচন কমিশনের আছে? এরকম অনেক বক্তব্য কিন্তু আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই সমস্ত ত্রুটি বিচ্যুতি আমরা যদি এখন সংসদে আলোচনা করতে পারি, সংসদটা গঠিত হওয়ার পরে, তাহলে কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের যে বিজয়, সেই বিজয়টা সুসংগঠিত হবে। একজন বলেছেন যে দেওয়ালে দেওয়ালে লেখা ছিল সংবিধান সংস্কার করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে। আমরা কিন্তু সবাই সংস্কার চাই না এমন কোনো ব্যক্তি বা এমন কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু আমরা জুলাই বিপ্লবটার কিন্তু মূল লক্ষ্য ছিল শেখ হাসিনাকে, আপনার সেই ফ্যাসিবাদকে পরাস্ত করে তাড়ানো। তারপরে আমাদের প্রশ্ন আসছে যে আমাদেরকে সংবিধান সংস্কার করতে হবে, আমাদের বিভিন্ন রাষ্ট্র সংস্কার করতে হবে, কিন্তু এই সংস্কারগুলো করতে গেলে তো আপনাকে কোনো তরিকা মানতে, কোনো একটা পন্থায় তো যেতে হবে। আপনি সংবিধানের মৌলিক সংস্কার করতে গেলে সংসদ দরকার, এবং সংসদে সেই মৌলিক সংস্কার যদি আপনার পাশ হয় তারপরেও আবার একটা গণভোটের কিন্তু প্রয়োজন হবে। সুতরাং এই যে প্রথম গণভোটটা, এই গণভোটটা কিন্তু শুধুমাত্র আমি দেখলাম আস্থা এবং
অনাস্থা যে তৈরি হয়েছে, সেই অনাস্থাকে কাটিয়ে উঠবার জন্য কিন্তু এই গণভোটটি হচ্ছে। একই সাথে আপনাদের নেতা বলেছেন যে গণভোটে আইন প্রণয়ন, সংবিধান সংশোধন হয়ে যাবে না, বা সেই এটা কি হয়? আপনি বলেন গণভোটে কি আপনার সংবিধান সংশোধন হয়ে গেল? আপনার সংবিধান সংশোধন করা হবে, এইটা আমরা যে কমিটমেন্টটা করছি সেটা বাস্তবায়ন করব। তার একটা আপনার মোরাল অব্লিগেশন তৈরি হচ্ছে এই গণভোটের পরে। এর মধ্যে সবকিছু সংশোধন হয়ে যাচ্ছে না তো, আপনার সংসদে বসে আলোচনা করে আপনার নিয়ম অনুযায়ী এগুলো আমাদের মৌলিক সংস্কারগুলো করতে হবে। জনাব আজিজুল বারী হেলাল, আপনার কথা যদি আমি বুঝে থাকি, আপনি বলেছেন 2টি গণভোটের কথা। একটি হলো যে একটা এখন হলো যেটা হতে যাচ্ছে, আরেকটি হলো মানে সংসদ হওয়ার পরে আপনারা যে সাংবিধানিক সংস্কারগুলো করবেন বা নতুন সংবিধানের যে সংশোধন বা যেটা করবেন, সেইটা আবার গণভোটে দিয়ে পাশ করার প্রয়োজন হবে। আমি কি এটা বুঝলাম, ঠিক বুঝলাম? হ্যাঁ, আমি এটা মনে করি। এখন আইনজ্ঞ আছে এখানে, তারাও যদি আমি মনে করি এটা, যেহেতু আপনি মৌলিক সংস্কার করতে গেলে আপনি আগে গণভোট করা হচ্ছে, তো আমি বললাম যে অনাস্থার সংকট থেকে এরপরে যখন আপনি সংবিধানে বসে মৌলিক সংস্কার কিছু করবেন, তখন সেটা কিন্তু আবার গণভোটে যেতে হবে, আমার জ্ঞানে যেটা বলে। কিন্তু আপনি যেটা বলছেন আস্থা এবং অনাস্থা, কিন্তু এইখানে কিন্তু ওই যে বিষয়গুলোর কথা আপনি বললেন, সেই বিষয়টা কিন্তু এই 4টি প্রশ্নের মধ্যে দেয়া আছে। এই যে দেখেন 4টি প্রশ্নের মধ্যে আপনি এখন বললেন যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সংসদ দলগুলো ঐক্যমত হয়েছে, কিন্তু আর যে 15টি প্রস্তাব, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্টস আছে, তাই না? সেই নোট অফ ডিসেন্ট গুলো আমরা সহ স্বাক্ষর করেছিলাম, পরে এটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি 4 নম্বর যে সাবসেকশনে ওটা দেখলাম যে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা দ্যাট মিনস যে আমাদের যে নোট অফ ডিসেন্টস গুলো আমাদের আছে, এগুলো আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টোয় থাকবে, সেগুলো তো আমাদের ম্যানিফেস্টোয় থাকবে। আমরা যদি সরকার গঠন করতে পারি, তখন আমাদের ম্যানিফেস্টো অনুযায়ী তো আমরা পরিবর্তনগুলো করব, সেটাই বলা হচ্ছে এখানে। ব্যারিস্টার আব্বাস ইসলাম, আপনার কাছে কি মনে হয় যে এই গণভোটে যে বিষয়গুলো সামনে নিয়ে আসা হয়েছে, সেটি দিয়ে তো আসলে এই মুহূর্তে সংসদ ছাড়া তো কোনোভাবেই আইন প্রণয়ন বা কোনো ধরনের সংবিধান সংশোধন করার কোনো সুযোগ নেই? ব্যারিস্টার আব্বাস, আমি আপনাকে প্রশ্নটা একটু ক্লিয়ার করি। আপনি একজন তো আইনজীবী, এবং ইনফ্যাক্ট এই প্রশ্নটা আপনারা দুইজনই যেহেতু আইনজীবী, আমি দুজনকেই করতে চাই যে আজিজুল বারী হেলাল যে প্রশ্নটি আজকে এখন তুলেছে, এবং সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলছেন যে আমাদের যেহেতু সংবিধান এখন একটা মানে সাস্টেইন করছে বা বহাল আছে, সেই সংবিধান অনুযায়ী আপনার সাংবিধানিক যে কোনো সংস্কার করার জন্য আপনার দরকার, মানে গণভোট দরকার, এবং সেটার জন্য পার্লামেন্ট দরকার। তো তাহলে এটা পার্লামেন্ট ছাড়া এই গণভোট করার সম্ভব না, মানে পার্লামেন্টে পাস না হওয়া পর্যন্ত। তাহলে আমরা আগে করে ফেলছি কেন? মানে এটা কি আইনগতভাবে কতটা সঠিক বা বেঠিক? আপনারা দুইজন আইনজীবী আছেন, আপনাদের দুজনের কাছেই এই প্রশ্নটা আমার থাকছে। জি, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে গণভোট অবশ্যই করতে পারে, কারণ হচ্ছে আপনার এই সরকারকে গণঅভ্যুত্থানের পরে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা বিভিন্ন আর্গুমেন্ট করতে পারি যে তারা 106 এর রেফারেন্সের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, অথবা তাদের ম্যান্ডেট ছিল গণঅভ্যুত্থান, সেটা নিয়ে আর্গুমেন্ট হতে পারে। কিন্তু এটা তো সত্য যে সরকারের আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে তাদের একটা স্বীকৃতি আছে, 1 নম্বর। সেই স্বীকৃতি থেকে তারা কিন্তু চাইলে গণভোট করতে পারে এই জুলাই সনদের উপর। কিন্তু এটা আবার আজিজুল বারী হেলাল ভাই যেটা বলছে সেটাও সত্য। আমি একটু স্টেপ বাই স্টেপ যদি আসি আর কি। প্রথমত হচ্ছে এই গণভোটটা কি করবে? এই গণভোটটা হচ্ছে প্রথমত আপনার জুলাই সনদের বৈধতা দিবে। 2 নম্বর হচ্ছে এই গণভোটের মাধ্যমে আপনার যে পরবর্তী সংসদ, তাদের এক্সট্রা একটা আলাদা দায়িত্ব দিবে, সেটা হচ্ছে সংবিধান সংস্কার। কারণ সাধারণ যে পার্লামেন্ট যেটা হয়, সে সাধারণ পার্লামেন্টে কিন্তু আপনার সংবিধানটাকে তারা অ্যামেন্ড করতে পারে, কিন্তু যেগুলো মৌলিক সংবিধানের যে কিছু মৌলিক জায়গাগুলো রয়েছে, সেটা কিন্তু সাধারণ একটা সংসদ তারা কিন্তু কখনোই চেঞ্জ করতে পারে না। তো সেটার জন্যই এই গণভোটের মাধ্যমে পরবর্তী সংসদকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে। তার মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় এখানে বেঁধে দেওয়া হচ্ছে 180 দিন। এই 180 দিনের মধ্যে তাদের নিয়মিত সংসদের কাজের পাশাপাশি তাদের আলাদা একটা দায়িত্ব থাকবে, সেখানে তারা এই সংবিধানের যে মৌলিক যেই
ধারাগুলো রয়েছে সেটাকেও তারা চাইলে অ্যামেন্ড করতে পারবে জুলাই সনদের ভিত্তিতে। কিন্তু সংবিধানে তো বলা আছে যে আপনি সংসদে পাশ হওয়ার পরে গণভোটে দিবেন, কিন্তু এইটা যেহেতু মানে এইটা যেহেতু সংবিধানে বলা আছে সংসদে পাশ হওয়ার পরে আপনি সেটা যাচাই করার জন্য গণভোটে দিবেন, কিন্তু এখানে আপনি যখন এটা আগেই করে ফেলছেন তখন কি এটা সংবিধান ভায়োলেশন হচ্ছে কিনা, যে প্রশ্নটা মানে বিএনপির তরফ থেকে তোলা হয়েছে। বলি আসলে সংবিধান যদি বলেন সংবিধানে গণভোটের কোনো প্রভিশনই নেই। আপনি তো সংবিধান, বর্তমান সংবিধান যদি মানেন উইথ 15 অ্যামেন্ডমেন্টস, আপনার তো গণভোটের কোনো ইয়েই নেই, প্রভিশনই নেই। তো আপনি এই সংবিধানকে তো এভাবে যদি লিটারালি ইন্টারপ্রেট করে, আমি তো আবারও বলছি, তাহলে তো আপনার 2029 সালের আগে কোনো ইলেকশনই হয় না, এই গভর্নমেন্টের তো কোনো বৈধতাই থাকে না। আপনি যদি আর্টিকেল, আমি বলতেছি কোন ইয়ের আন্দোলনকে এটা বৈধতা পাবে, আর্টিকেল 7 যদি আপনি দেখেন সেখানে মানে জনগণের উইলটাকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, অ্যান্ড ম্যানিফেস্টেশন অফ দ্য গভর্নমেন্টস পিপলস উইল, কনস্টিটিউশনকে সুপ্রিমেসি দেওয়া হয়েছে। তো এই জন্যই আপনার গণভোটটা, এখানে যদি গণভোটের মাধ্যমে মানুষের, জনগণের যদি তাদের অভিপ্রায়ের একটা ম্যানিফেস্টেশন ঘটে, মানে প্রকাশ ঘটে, তাহলে সেটাকে আপনি কনস্টিটিউশনের উপরে কিংবা কনস্টিটিউশনের সমান সমান একটা মান দিতে পারেন। এই কারণে গণভোটের কথা আমরা আগে বলেছি। কিন্তু আপনি যেটা বলছেন যে বর্তমান কনস্টিটিউশনের আলোকে যদি হয় তাহলে গণভোটটা অবৈধ কিনা, আমি বলবো গণভোটের মানে কনসেপ্টই তো কনস্টিটিউশনে এখন নেই। এবং আব্বাস সাহেব যেটা বলছেন এটাও তো দেখার বিষয় যে আপনার এই কনস্টিটিউশনের কিছু বেসিক ফিচার আছে। আমরা যে সমস্ত সংস্কারের কথা বলছি এইগুলা কিন্তু বেসিক ফিচারকে অবশ্যই এফেক্ট করছে। এই জন্য আপনাকে যে ধরনের সংবিধান সংস্কার লাগবে সেজন্য গণপরিষদ লাগবে। এই গণপরিষদের প্রভিশনটা আপনার এই জন্য থাকতে হবে, তার জন্য আপনাকে এই ধরনের একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আইডিয়াল একটা সিচুয়েশন হয়তো থাকতো, প্রথমে আমাদের একটা গণপরিষদ হতো, সেই গণপরিষদ একটা নতুন সংবিধান দিয়ে পদত্যাগ করে আবার একটা ইলেকশন দিতেন, সেক্ষেত্রে আর একটা নতুন পার্লামেন্ট হতো। কিন্তু আমাদের বিএনপির বন্ধুরা তো ওটা মানেননি, যার কারণে একটা হাইব্রিড সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং সেই হাইব্রিড সিস্টেমটাকে লেজিটিমাইজ করার জন্য আন্ডার আর্টিকেল 7 যেখানে পিপলস উইলকে এখানে সুপ্রিমেসি দেওয়া হয়েছে, সেটার আলোকেই গণভোটের কথা বলা হচ্ছে। কিন্তু লিটারালি আমি যদি এখানে একটু ছোট্ট করে অ্যাড করি, এক নম্বর হচ্ছে গণভোটের মাধ্যমে কিন্তু আমরা সংবিধানটাকে পরিবর্তন করে ফেলছি না, এটা কিন্তু খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে আর কি। আমরা যেটা করছি, যদি আমরা আপনার আদেশটা পড়েন তাহলে দেখবেন যে পরবর্তী সংসদকে আলাদা দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা দেওয়া হয়েছে। এই পরবর্তী সংসদ যখন নতুন সংসদ আসবে তারা কিন্তু সংবিধান পরিবর্তনের জন্য তারা আলোচনা করবে, সংসদ আলোচনা করে সংবিধান পরিবর্তন করবে, করে তারা একটা পূর্ণাঙ্গ সংবিধানটাকেই তখন প্লেস করতে পারে। তখন যদি চায় তখনকার সরকার যে না আমরা আরেকটি গণভোট করব, কারণ আমরা সংবিধান এখন সংস্কার করেছি অ্যাকর্ডিং টু আওয়ার মানে কমিটমেন্ট যেটা আমরা দিয়েছি জুলাই সনদে, সেটার ভিত্তিতে আমরা সংস্কার করেছি আমাদের সংবিধানে। এখন এটাকে ফাইনালি অ্যাপ্রুভ হওয়ার জন্য আমরা একটা গণভোট করতে পারি, সেটা কিন্তু পরবর্তী তারা চাইলে করতে পারে। এই কারণে যে ওই যে আর্গুমেন্টটা আসলে এখন গণভোটটা কি আসলে লেজিটিমেট কিনা অথবা আনকনস্টিটিউশনাল কিনা, আমি এখানে একটা আপনাদের তিনজনের থেকে আমি একটু কথা বলি ভাই। হেলাল ভাই, আপনার আলোচনার থেকে একটা এই প্রশ্নটা এসেছে খুব গুরুত্বপূর্ণ এবং নতুন আলোচনা আজকে। আমি আর একটা লাইন বলতে পারি যে 15 অ্যামেন্ডমেন্টে আপনার গণভোট বাতিল করে দেওয়া হয়েছিল, এখন সেই 15 অ্যামেন্ডমেন্টও কিন্তু আংশিকভাবে বাতিল করা হয়েছে, সুতরাং গণভোট তো রয়েই গেছে। অ্যাপিল পেন্ডিং আছে। আর ওই যে হেলাল ভাই আপনি যে বললেন এখনো তো কোনো রিট হয়নি, আমরা বুঝবো কিভাবে যে না আমি বলছি যে 15 অ্যামেন্ডমেন্টে 11 পার্লামেন্ট 77-এ আমরা যে 5th অ্যামেন্ডমেন্টটা করেছিলাম সেটা কিন্তু 16 বছর, কত প্রায় 19 বছর না নোমান, কত বছর পরে 2006-এ এসে রিটের মাধ্যমে মুন সিনেমা হলের একটা কেসের মাধ্যমে বাতিল হয়ে গেল। এটা 5th অ্যামেন্ডমেন্ট, আমি 20 বছর পরে এসে অনুভব করি আমরা যে নাজিব ভাই আমি গিয়েছিলাম, আপনি বলছেন 5th অ্যামেন্ডমেন্ট আর আমি বলছি 15th অ্যামেন্ডমেন্ট। 15th অ্যামেন্ডমেন্ট আপনার শেখ হাসিনা করে গণভোটটাকে বাতিল করেছিল, কিন্তু আমরা আপনার 24 সালে খুব সম্ভব হাসিনার পতনের পরে এইটার কিছু অংশ বাতিল করা হয়েছে, তার গণভোটটা বাতিল মানে সাস্টেইন করে গেল। মামলা চলছে, সুপ্রিম কোর্টে মামলা এখনো চলে। আমি একটু আপনাদের তিনজনের আলোচনা থেকে একটা নতুন বিষয় বেরোলো, যেটা বাংলাদেশে একেবারেই নতুন আলোচনা আমার কাছে মনে হচ্ছে, এবং আজকেরই ইয়ে থেকে মানে টকশো থেকে বা 71-এর জানাল, সেটা হলো দ্বিতীয় গণভোট। এটা কিন্তু খুব আলোচনায় হয়নি,
এবং যেহেতু আজিজুল বারী হেলাল বলেছেন এবং ব্যারিস্টার আব্বাস মোটামুটি এটাকে সমর্থন করেছেন যে আসলে একটা দ্বিতীয় গণভোটের প্রয়োজন হতে পারে বা চাইলে তারা করতে পারে, ব্যারিস্টার নাজিব আপনি কি সেটা মনে করেন কিনা? না, আমি মনে করি না দ্বিতীয় গণভোট লাগবে, কারণ এখানে যে অর্ডিন্যান্সটা জারি হয়েছে সেখানে এটা গণপরিষদের একটা স্ট্যাটাস দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে আর কি, কমিটিটা হচ্ছে ন্যূনতম 60 জনের, এবং এটা যেহেতু তাদেরকে সেই স্ট্যাটাস দেওয়া হচ্ছে, তারা যখন এটাকে অ্যাডপ্ট করে ফেলবেন তখন আর আপনার নতুন করে গণভোটের প্রয়োজন হবে না। নাজিব ভাই, এটা তো অর্ডিন্যান্স না, এটা তো আদেশ জারি করতেছে। এখানে তো হ্যাঁ, তো আদেশ জারি করলে তো সংবিধান দুইটা হয়ে যায়, আদেশ একটা নিজেই সংবিধান। এখন প্রশ্ন করলে অনেক তর্ক বিতর্ক বেড়ে যাবে, বুঝছেন? আদেশ জারি কি করা হয়েছে? আদেশ জারি করা হয়েছে পরবর্তীতে, তার মানে কি ওটা একটা সংবিধান, আবার আমাদের এক্সিস্টিং সংবিধান আছে। এখন আলোচনা করলে অনেক বড় ডিবেট হয়ে যাবে, বুঝছেন? আমরা আসলে এই ডিবেটটা আজকের মতো আসলে শেষ করতে চাই, আমাদের সময় একেবারেই কম। তবে যেহেতু সামনে নির্বাচন আসছে, নির্বাচন ঘিরে সেই তর্ক বিতর্ক আসলে হতেই থাকবে। তারপরেও নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং সবাই অংশগ্রহণ করবে, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সকল অতিথিকে। আবারও নিশ্চয়ই আলোচনা করবার সুযোগ হবে আপনাদের সাথে সামনের দিনগুলোতে। দর্শক, একাত্তর জানালে বিরতির সময় হয়ে গেল, বিরতির পর নিশ্চয়ই আবারও যুক্ত হবে। বাজারে প্রচুর শীতের সবজি সরবরাহ আছে, কিন্তু সেটি কোনোভাবেই দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সাধারণ মানুষের হাতের নাগালে আসছে না। আজকের দিনের যদি খবর একটু আমরা বলি, যে বেশিরভাগ সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 টাকার উপরে, এবং কৃষকরা পাইকারি বাজারে গিয়ে যেটি দেখা গেছে যে তাদের কাছ থেকে কেনা সবজি ভোক্তার কাছে পৌঁছাতে দাম বাড়ছে 50%-রও বেশি, যে কারণে বাজার থেকে কৃষক বা ক্রেতা কেউই স্বস্তি পাচ্ছেন না, সেই খবর আসলে আছে। যুক্ত হচ্ছেন আমাদের সাথে SM নাজের হোসাইন, ভাইস প্রেসিডেন্ট ক্যাবের। আপনাকে স্বাগত জানাই একাত্তর জার্নালে, এবং সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। ঘুরে ফিরে আমরা যখন আসলে বাজারের বিষয়গুলো আসি, একটি শব্দের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, গণমাধ্যম কর্মীর পাশাপাশি সাধারণ মানুষ, সেটি হচ্ছে সিন্ডিকেট, যে নিয়ন্ত্রণ করছে অদৃশ্যভাবে কোনোভাবেই, সেটি শীতের সবজি হোক, চালের বাজার হোক, তেলের বাজার হোক, যেই বাজারই হোক না কেন। এই সিন্ডিকেটটি মানে বছরের পর বছর চলছে। সরকার পরিবর্তন হচ্ছে আমরা জানি, তারপরেও তাদের কোনো পরিবর্তন হচ্ছে না, অদ্ভুতভাবে তারা একই রকম জায়গায় রয়ে গেছে। তাদেরকে পরিবর্তন করবার আসলে মেকানিজমটা কি হতে পারে আপনার কাছে মনে হয়, বা আদৌ আসলে আমরা পারবো কিনা কোনোদিন? ধন্যবাদ আপনাকে। আসলে প্রশ্নটি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, সেটা হচ্ছে মানে সিন্ডিকেটের অস্তিত্ব আছে, সিন্ডিকেটকে মানে দমন করা, নিয়ন্ত্রণ করা যাবে কিনা, এটা প্রশ্ন। তবে আমরা যেটা বলছি, আসলে সিন্ডিকেটের নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের সরকারের সদিচ্ছা আছে কিনা, সরকার চায় কিনা। যদি চায় তাহলে অবশ্যই সম্ভব, কারণ আমরা দেখছি সরকারের থেকে অনেক কঠিন কঠিন কাজ সমাধা করেছে, তাহলে এটা হবে না কেন? তো এখন ধরেন মানে মাঝে মধ্যে আমরা যখন এরকম সাংবাদিকরা আমাদের অ্যাডভাইজারদেরকে মানে প্রশ্ন করে, তখন অনেক সময় তারা বলে যে এরকম সিন্ডিকেটের কথা যখন বলে, তখন কিন্তু আবার সরকারের কর্তা ব্যক্তিরা বলে ওঠেন যে আসলে সিন্ডিকেট কোথায় দেখিয়ে দেন, তাহলে আমরা ব্যবস্থা নেব। তো যখন মানে সরকারের পক্ষ থেকে বিষয়টি স্বীকার করা হবে, তখন কিন্তু এটা আসলে ফাইন্ড আউটের প্রশ্ন আসবে বা তাদেরকে বের করার বিষয়গুলি আসবে। কিন্তু সরকারে যারা যায় তারা কিন্তু কোনোভাবে স্বীকার করতে চায় না সিন্ডিকেট কোথায় আছে। সিন্ডিকেট তো আসলে এটা কোনো মানে জড় পদার্থ নয় যেটা কোনো এক জায়গায় স্থির হয়ে আছে, এটা কোনোভাবে হয়ে আছে। আমরা যেটা বারবার বলছি সেটা হলো যে সিন্ডিকেট হলো যে মানে একটা চক্র, যেটা আসলে মানুষকে জিম্মি করে এই ধরনের অতিরিক্ত মুনাফা লুটে নিচ্ছে, মানুষের পকেট কাটছে, এইগুলো এরকম মানে একটা চক্রকে ধরা, এটাই হলো আসলে সিন্ডিকেটের অর্থ। তো এই বিষয়টাই কিন্তু মানে নির্ধারকরা আসলে মানতে চায় না বলেই কিন্তু আসলে ধরা যাচ্ছে না। ধরতে চাইলেই কিন্তু ধরা যাবে। আপনি বাজারে গেলেন, যেই বাজারেই যান, কারণ বাজারে যান অথবা বগুড়ার যেখান থেকে সবজি আছে সেই জায়গাতেই যান, প্রতিটা জায়গায় একটি চক্র, একটি গ্রুপ, যেটা মধ্যস্বত্বভোগী আমরা বলি অনেক সময়, তারাই কিন্তু আসলে এই যে আপনি যেরকম বললেন যে আসলে কৃষক যারা, তারা প্রকৃত মূল্যটি পাচ্ছে না, আবার আমরা যারা ক্রেতা আমাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে। এবং আপনি হিসাবও দেখিয়েছেন যে 50% বেশি দামে কিন্তু আমাদের ক্রেতাদেরকে মানে কিনতে হচ্ছে। এই যে একটা অবস্থা, সেই অবস্থার পরিত্রাণ এগুলো তো আমাদের চোখের সামনে হচ্ছে। আমরা দেখতেছি কিছু লোক এই জায়গাতে যারা আসলে সত্যিকার অর্থে কোনো প্রোডাকশনের সাথে জড়িত নয়, তারা এখানে এসে হাত বদল করে মানে এই বিষয়গুলো নিয়ে যাচ্ছে। এবং আমরা
আপনাদের টেলিভিশন ইয়েতেও অনেকবার বলেছি, এখানে আরতদার, কমিশন এজেন্ট, মানে এরকম নানাভাবে নানা গোষ্ঠী কিন্তু আমাদের যে সবজির বাজার বলি, অন্য যে বাজারগুলি বলি, সব জায়গাতেই তারা কিন্তু। আমরা পেঁয়াজের কথা যদি একটু আপনার সাথে আলোচনা করি, সেটি হচ্ছে যে আবারও দাম বাড়ছে এবং বাণিজ্য উপদেষ্টা তিনি কিন্তু বলেছেনও যে যদি ব্যবসায়ীরা এই জায়গায় নিয়ন্ত্রণ না করেন তাহলে হয়তো আমদানির কথাও হয়তো ভাববে সরকার। এবং একই সাথে সাধারণ কৃষকদের যে উৎপাদিত পেঁয়াজ সেটি স্টোর করার একটি পদ্ধতির কথাও আমরা গত 2-1 দিন ধরে শুনছিলাম, যে হয়তো দেশের কোনো পদ্ধতির মাধ্যমে সেটি স্টোর করে যাতে পরবর্তীতে বাজারে সেটা নিয়ন্ত্রণ করা যায়, বাজারে ছাড়লে হয়তো বা সাধারণ মানুষ কিনে খেতে পারবে, সেরকম একটা পরিকল্পনা হয়তো নিতে পারে সরকার। তাতেও কি খুব একটা নিয়ন্ত্রণে আসবে বা সাধারণ মানুষের হাতে নাগালে কি আসলে পণ্যটি পৌঁছাবে? পেঁয়াজের বেলায় যেটা হলো যে আমরা তো পেঁয়াজের বিষয়ে অনেকবার বলেছি, সেটা হচ্ছে যে সমস্ত এলাকাতে পেঁয়াজগুলো উৎপাদিত হয়, এখানে কৃষকের হাতে পেঁয়াজ থাকে না। এই পেঁয়াজগুলি কিন্তু আসলে কমিশনের যে আড়তদার, মানে যারা মোকাম, তারা কিন্তু এই পেঁয়াজগুলি নিয়ে যায়। তো এখন সরকার এই যে ধরেন বাণিজ্য উপদেষ্টা বললেন, কিন্তু সেটা মাঠ পর্যায়ে যে সমস্ত জায়গায় পেঁয়াজের স্টক থাকে সেই জায়গাতে অভিযান পরিচালনা করছে, এরকম খোঁজখবর কিন্তু আমরা পাইনি। আচ্ছা, এই যে এইখানে আমি একটা প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে আপনি বলেছেন যে সরকার যদি চায়, হ্যাঁ, তাহলে এটা সম্ভব। আমরা দেখলাম গত বছর মোটামুটি সবজির দাম কিছুটা সহনীয় ছিল এবং সেই জায়গাতে সরকার এটাকে বেশ ফলো করে তাদের সফলতা হিসেবে প্রচার করেছিল এবং এই প্রচার করার ফলে আমরা কিছু কবিতাও দেখেছি, সবজির দাম কম, এরকম আবৃত্তিও শুনেছি। প্রশ্নটা হলো যে এবছর যে মানে হলো না, তার মানে কি সরকার কি এটা চাইছে না, না সরকার সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করলো? এটা হলো একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা আপনার কাছে, সেটা হলো যে আপনারা যারা এই যে কনজিউমার্স অ্যাসোসিয়েশন, আপনারা দীর্ঘদিন ধরে এই মানে বিষয় নিয়ে কাজ করছেন, আপনাদের তো এক্সপার্টিজ আছে, তাহলে আপনারা সুনির্দিষ্টভাবে এই সিন্ডিকেটটা কিভাবে হয়, কোথা থেকে হয়, এটা তো ওই যে আপনি বললেন যে আড়তদার থেকে শুরু করে মানে প্রথম যারা কিনে তার থেকে শুরু করে সরকার পর্যন্ত এই সিন্ডিকেটের সাথে জড়িত থাকে, হ্যাঁ, রাস্তার সবাই। তো সেই জায়গাগুলো আপনারা কেন একেবারে পরিষ্কার করে জনগণের কাছে এটা তুলে ধরছেন না? না, ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন, সেটা হলো যে গত বছর মানে সবজি বা অন্যান্য অনেকগুলি আইটেমের দাম কম ছিল। এটার পিছনের যে কারণ হলো যে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, ওই সময়টা যারা এই ধরনের অপকর্ম করে তাদের ভিতরে একটা ভয়ভীতি কাজ করছিল যে ছাত্র জনতার হাতে তারা কোনোভাবে আক্রান্ত হবে কিনা, তাদের ওখানে অভিযান পরিচালনা হবে কিনা, এরকম একটা বিষয় ছিল, যেটা তার মানে কি এবার আর সেই ভয় পাচ্ছেন না ব্যবসায়ীরা, এই কারণে আবারও অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে? সেই এই প্রশ্নটি আসলে রেখে আজকের আলোচনা শেষ করতে চাই, কারণ সামনের দিনগুলোতে নিশ্চয়ই আবারও বাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা করবার প্রয়োজন হতেও পারে। এস এম নাজির হোসেন, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। দর্শক, আমরা বাজারে নানা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, তবে স্বাভাবিকভাবেই আমরা চাই যে সাধারণ মানুষের হাতের নাগালে নিশ্চয়ই থাকবে বাজার এবং সেটি নিয়ন্ত্রিত থাকবে, ক্রেতাদের যাতে তারা কিনতে পারেন সেই সহনীয় পর্যায়ে। আলোচনা শেষ করতে হচ্ছে। মেহেদী হাসান পলাশ, আবারও নিশ্চয়ই কথা হবে, নিশ্চয়ই আমরা আবারও অন্যান্য বিষয় আপনাকে পাবো। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, ৭১ জার্নাল শেষ করতে হচ্ছে, দেখা হবে নিশ্চয়ই আবারও। ভালো থাকবেন।